আপনাকে আরেকটি প্রসঙ্গে একটু যেতে চাই আমি জনাব এ কে এম রেজাউল করিম আপনার কাছে আসি। আমরা গুপ্ত রাজনীতি গুপ্ত স্বৈরাচার দিয়ে শুরু করেছিলাম আলোচনা। সেই প্রসঙ্গে স্বাভাবিকভাবে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতি প্রেক্ষাপটটা আবার আলোচনায় এসেছে। ডাকসু নির্বাচনের ব্যালট পেপার ছাপানোকে কেন্দ্র করে আমরা জানি বেশ ওখানে আলোচনা হচ্ছে, অভিযোগ স্থাপন করা হয়েছে যে নীলক্ষেতে সেটি ছাপানো হয়েছিল। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দাবি করছে যে ভেন্ডর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানায়নি যে তাদের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে নীলক্ষেতের একটি ছাপাখানা কাজ করেছে। আপনার কি মনে হয় যে এমন গুরুত্বপূর্ণ একটি বিষয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অগোচরে কিভাবে হতে পারে? আমার কনসার্নটা ভিন্ন জায়গায় আর কি। যারা আজকে অভিযোগ করছেন যে আপনার এই ব্যালট পেপার বেশি ছাপানো হয়েছে বা ব্যালট পেপার আগে থেকেই ভরা ছিল, তো আপনার ধরেন সেই সব রাজনৈতিক দলগুলো তো বাংলাদেশে একটা বোনাফাইড ছাত্র সংগঠন বা বোনাফাইড পলিটিক্যাল পার্টি। ইলেকশনের আগে এবং ইলেকশনের দিন তাদের পর্যাপ্ত প্রিপারেশন ছিল, এটাই আমাদেরকে ধরে নিতে হবে। তো সেই ক্ষেত্রে আপনার যে ব্যালট বাক্স, আপনার সেখানে মানে খালি ব্যালট বাক্স সবাইকে শো করে, যারা নির্বাচনী এজেন্ট রয়েছেন তাদেরকে দেখায় তারপরে সেই ব্যালট বাক্স করা বন্ধ করা, এবং আপনার সে সকাল থেকে রাত্র পর্যন্ত আপনার যে ভোটের পরে গণনার সেখানে তাদের প্রতিনিধি থাকা এবং কোনো অনিয়ম হলে চ্যালেঞ্জ করা, এই বিষয়গুলো তো আপনার নির্বাচনের একটা অংশ আর কি। এবং সেরকম যদি অনিয়ম হয় অবশ্যই তারা সেটা প্রতিবাদ করতে পারবেন, এবং তাদের যদি প্রতিবাদে কাজ না হয় তারা আইনানুগ ব্যবস্থা নিতে পারবেন। এবং আপনি জানবেন যে আপনার শুধু ডাকসু নির্বাচন নয়, ডাকসু নির্বাচনও একাধিক বিষয়ে আপনার হাইকোর্ট, সুপ্রিম কোর্টে আপনার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বা বিভিন্ন ছাত্র সংগঠন তারা গিয়েছেন। তো সেখানে যদি আপনার তারা ব্যর্থতার পরিচয় দেন, তাহলে আপনার পরবর্তীতে এই বিষয়গুলো আনলে সেটা কতটুকু যুক্তিসঙ্গত হবে, এবং যদি যুক্তিসঙ্গত হয় এখনও তো আইনি পদক্ষেপ নেওয়ার সুযোগ রয়েছে এবং তারা সেটি করবেন, সেটাই আমি বিশ্বাস করি আর কি। জি, ধন্যবাদ আপনাকে। একটু আমরা জুলাই সনদের দিকে একটু নজর দিই। আপনার কাছেই জানতে চাই, জুলাই সনদ আটকে আছে বাস্তবায়ন পদ্ধতির প্রক্রিয়ার জায়গাটিতে, তাই না? সেখানে আমরা 3 ধরনের মতামত পাচ্ছি। বিএনপি বলছে আগামী সংসদের মাধ্যমে সংবিধান সম্পর্কিত প্রস্তাবগুলো বাস্তবায়ন করতে তারা চায়। জামায়াত ইসলামী চাচ্ছে সংবিধান আদেশ জারি এবং গণভোটের মাধ্যমে বাস্তবায়ন, এবং এনসিপি চাচ্ছে গণপরিষদ। 106 অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের মতামত চাওয়ার বিষয়টিও কিন্তু আলোচনায় আসছে। আপনার কি মনে হয় শেষ পর্যন্ত আসলে কোন প্রক্রিয়ায় জুলাই সনদটি চূড়ান্ত হবে? এখন ওই রিপন ভাই তো একটু আগেই বললেন আর কি, যে আপনার যে জামাত একদিকে প্রার্থিতা ডিক্লেয়ার করেছে, অন্যদিকে মাঠে বলতেছে পিআর চাই আর কি। আপনার বিএনপির রাজনীতি তো আর জামাত ইসলামী বা এনসিপি ঠিক করতে পারবে না। বিএনপির একটা স্থায়ী কমিটি রয়েছে, জাতীয় নির্বাহী কমিটি রয়েছে, এবং তারা আপনার তাদের দল কিভাবে পরিচালনা করবেন, তারা দেশ কিভাবে পরিচালনা করবেন। জনাব তারেক রহমান সাহেব কিন্তু আপনার এই জুলাই বিপ্লবের বহু আগে আপনার উনি একটা 31 দফার রূপরেখা জাতির সামনে দিয়েছেন যে উনি কিভাবে দেশকে এগিয়ে নিয়ে যাবেন যদি এই স্বৈরাচারের পতনের পরে আপনার জনগণের ভোটে যদি ওনার দল ক্ষমতায় যায়। তো জামাত ইসলামী আপনার এখন বর্তমান পরিস্থিতিতে একটি রাজনৈতিক দল, কিন্তু বিএনপির তুলনায় তো একটা অত্যন্ত ক্ষুদ্র দল। কারণ আপনার খেয়াল করতে হবে যে আপনার বাংলাদেশের স্বাধীনতার পরে প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্টে আপনার বিএনপি 2 বার ক্ষমতায় ছিল, এবং পার্লামেন্টারি গভর্নমেন্টও আপনার 2 বার ক্ষমতায় এসেছে, এবং বাকি সময় তারা একটা কার্যকরী বিরোধী দল হিসাবে আপনার সংসদে থাকলে সংসদের বাইরে থাকলে বাইরে থেকে তারা গণতান্ত্রিক আন্দোলন করে আসছে। এখন জনগণের কাছে তো তাদের একটা দায়বদ্ধতা আছে, তারা এমন কোনো কথা জনগণকে বলবে না যেটা তারা ভবিষ্যতে বাস্তবায়ন করতে পারবে না। সেই ক্ষেত্রে তারা যদি পার্লামেন্টের মাধ্যমে বাস্তবায়ন করতে চায় এবং জনগণ যদি তাদেরকে ভোটে নির্বাচিত করে, সেই সুযোগ তো বিএনপির পাওয়া উচিত। আর যদি জামাত মনে করে যে তারা অন্য কিছু চায়, সেটাও তো তারা আসলে ভোটের মাধ্যমে জনগণের ম্যান্ডেট নিয়ে তাদেরকে করতে হবে। এখন গায়ের জোরে যদি বলে যে এটা করতে হবে ওইটা করতে হবে, এনসিপি বিপ্লবের একটা শক্তি, কিন্তু তার মানে এই না যে তারা জনগণের ম্যান্ডেট পেয়ে গেছে। আপনি জনগণের ম্যান্ডেট আপনি কিভাবে নির্ধারণ করবেন? নির্ধারণ তো করতে হবে ভোটের মাধ্যমে।
এখন ভোটটা কিভাবে সুষ্ঠু হবে, অবাধ হবে, নিরপেক্ষ হবে, যেটা রিপন ভাই উল্লেখ করেননি, মানে আমি সরি, এটা আমি বলতে চাই এখানে যে নির্বাচনের মনোনয়নের ক্ষেত্রে আপনার এই যে কালো টাকার প্রভাব, পেশি শক্তির প্রভাব, এইটা কিভাবে বন্ধ করা যায় সমস্ত দলগুলোতে। আপনার আমি এমনকি জামাতকেও বলতে চাই বা এনসিপিকেও বলতে চাই যে আপনার তাদের যে এই যে তারা যে মনোনয়ন দিয়েছে জামাত ইসলামী বা আপনার এনসিপি ভবিষ্যতে যে মনোনয়ন দিবে, কারণ আমরা গত 1 বছরের কার্যক্রম কিন্তু আমরা মানে বিভিন্নভাবে, শুধু পত্রপত্রিকা না, সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি আপনার সেখানে যে এই বড় বড় প্রোগ্রাম এবং এই প্রোগ্রামের উৎস তারা কিন্তু আপনার জানাতে কমফোর্টেবল ফিল করে না। তো আপনার এই কালো টাকার রাজনীতি যদি আপনার বহাল থাকে বা পেশশক্তির প্রভাব যদি থাকে এবং আপনার ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়, তাহলে কিন্তু একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে না। সেই ব্যাপারে সমস্ত রাজনৈতিক দলগুলো যারা গণতন্ত্রে বিশ্বাস করে তাদের সেই ব্যাপারে কাজ করা উচিত। জুলাই সনদটা একটা বড় বিষয় এবং সেটা আপনার এখন হ্যাঁ, আমরা যদি একটা রেফারেন্ডামের মাধ্যমে এটা বাস্তবায়ন করি, ভবিষ্যতে এটা কোনো দল এটা করলো না, আপনার মানে এটা পালন করলো না, যেটা 90-এর গণ আন্দোলনের সময় আমরা দেখেছি। 90-এর গণ আন্দোলনের কিন্তু একটা রূপরেখা ছিল, সেটা কিন্তু সবগুলো বিষয় কিন্তু আপনার 90-এর পরবর্তী সরকার বাস্তবায়ন করতে পারেনি, বিভিন্ন আপনার সীমাবদ্ধতা এবং রাজনৈতিক কারণে। তো সেটা তো জুলাই সনদের বেলায়ও প্রযোজ্য। তো এখন যেগুলো আপনার এখনই বাস্তবায়ন করা সম্ভব, সেগুলো সর্বসম্মতিক্রমে বাস্তবায়ন করা দরকার। কারণ বিএনপি সব বিষয়ে বলে নাই যে আপনার পার্লামেন্টে পাশ করে করতে হবে, কিছু কিছু বিষয়ে তারা বলেছে যে কয়েকটি বিষয়ে মত পার্থক্য দেখছি আমরা। জি জি, আমরা একটু তাহলে